শুভ সকাল বন্ধুরা। আজ হলো 9 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: লালকেল্লা থেকে চুরি যাওয়া 1 কোটির কলস উদ্ধার, জৈন পুরোহিতের ছদ্মবেশে চুর। রেল স্টেশন থেকে উদ্ধার চুরির মোবাইল, আটক 1। আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, সংখ্যার খেলায় এগিয়ে এনডিএ। শিলচরে ফের আটক ভুয়ো চিকিৎসক। হঠাৎ করেই যেন শিলচর শহর মুন্নাবাই এমবিবিএস এর নয়া ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ খবরটি হলো, গৌরব ইস্যুতে এখন রা নেই মুখ্যমন্ত্রীর, খুচা রিপুন বোরার। বোমা ফাটলেও কোনো শব্দ হবে না, কটাক্ষ অখিলের। এবারে শুনুন বিস্তারিত খবর। কয়েকদিন আগেই রাজধানী দিল্লিতে ভয়াবহ ঘটনা ঘটে। ঐতিহাসিক লালকেল্লা থেকে সেখান থেকে খোয়া গিয়েছিল একটি হীরক খচিত কলসি, যার দাম কয়েক কোটি টাকা। জানা গিয়েছে সম্প্রতি লালকেল্লায় জৈন ধর্মের কোনো একটি অনুষ্ঠান চলছিল, তখনই কয়েক কোটি মূল্যের হীরে খচিত সোনার কলসটি চুরি হয়েছিল। অনুষ্ঠান চলাকালীনই সুযোগ বুঝে সেই কলসিটি চুরি করে পালায় চোর। সেদিন থেকেই উদ্ধার কার্য শুরু করেছিল দিল্লি পুলিশ। অবশেষে চুরি হওয়া 1 কোটি টাকা মূল্যের হীরের কলস উদ্ধার করেছে পুলিশ এবং চোরকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অপরাধ শাখা। ঐতিহাসিক ভবনটি রক্ষার জন্য সিআইএসএফ সদস্য মোতায়েন রয়েছে। সেখান থেকে কিভাবে ঐতিহাসিক হীরের কলসি চুরি হয় সেই নিয়ে উঠেছিল প্রশ্ন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ধর্মীয় অনুষ্ঠানে চোর জৈন পুরোহিতের ছদ্মবেশে এসে মূল্যবান জিনিস লুট করে নিয়ে গিয়েছিল। এফআইআর অনুসারে চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল একটি সোনার কলসি এবং প্রায় 760 গ্রাম ওজনের একটি সোনার নারকেল। এছাড়াও হিরে, পান্না এবং রুবি দিয়ে খচিত 115 গ্রাম ছোট আকারের আরও একটি সোনার কলসি। জিনিসপত্রগুলো জৈন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়, তাই সেগুলিকে পবিত্র বলে মনে করা হয়। চুরি যাওয়া জিনিসগুলি ব্যবসায়ী সুধীর জৈনের মালিকানাধীন ছিল, যিনি প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠানের জন্য মূল্যবান জিনিসপত্র আনতেন। সিসিটিভিতে দেখা গিয়েছে যে সন্দেহভাজন ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে মূল্যবান জিনিসপত্র ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। তথ্য অনুযায়ী ঐতিহাসিক লালকেল্লায় একটি জৈন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে যে চোরদের নজর আগে থেকেই এই অমূল্য কলসের উপর ছিল। ভিড়ের মধ্যে সুযোগ পেয়ে চোরেরা সেটি চুরি করে। মঙ্গলবার অনুষ্ঠানের সময় ভিড়ের মধ্যে এই কলসটি অদৃশ্য হয়ে যায়। ব্যবসায়ী সুধীর জৈন প্রতিদিন পুজোর জন্য কলসটি নিয়ে আসতেন। গত মঙ্গলবার অনেক বিশিষ্ট রাজনীতিবিদও জৈন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সুধীর জৈনের আত্মীয় পুরীত জৈন অভিযোগ করেছেন যে চোর আগে 3টি মন্দিরে একই রকম চুরির চেষ্টা করেছিল। পরবর্তী খবর, রেল স্টেশন থেকে উদ্ধার চুরির মোবাইল, আটক 1। ইদানিং যাত্রী ট্রেন থেকে প্রচুর মোবাইল ফোন চুরি হচ্ছে। এই চুরি রুখতে প্রতিদিনই বিভিন্ন যাত্রী ট্রেন ও স্টেশনে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে এনএফএল-এর রেলওয়ে প্রোটেকশন বাহিনী। রবিবার মধ্যরাতে লাচিত এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালাচ্ছিলেন আরপিএফ আধিকারিক ও জওয়ানরা। ট্রেন তখন রাঙ্গাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ট্রেনের ভিতর তল্লাশি অভিযান চালানোর সময় এক আরপিএফ আধিকারিক হঠাৎ দেখতে পান এক ব্যক্তি 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি গাছে নিজেকে আড়াল করে রেখেছেন। এতে সন্দেহ হয় তাদের, সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। তার কাছ থেকে 3টি চুরির মোবাইল উদ্ধার করা হয়। তার নাম বিজয় কুমার কাকতি, বয়স 50, বাড়ি তেজপুর বলে রেল পুলিশকে জানিয়েছে। আরপিএফের সাব ইন্সপেক্টর মোহনলাল প্রধান সংবাদ মাধ্যমকে জানান, তারা যখন তাকে ধরতে যান সে তখন পালাবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। হাতে নাতে তাকে ধরে ফেলা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া 3টি মোবাইলের মধ্যে একজনকে পাওয়া যায়, যিনি তার মোবাইল বলে সমস্ত নথিপত্র দেখানোর পর তার হাতে সমঝে দেওয়া হয়। বাকি 2টি মোবাইল হচ্ছে ওপো এবং অপরটি জিওমি। উদ্ধার করা হয় 2টি সিম কার্ডও বলে জানিয়েছেন তিনি। এদিকে আরপিএফ দলীপ কুমার তিওয়ারির নেতৃত্বে এই অভিযানে সাব ইন্সপেক্টর মোহনলাল প্রধান ছাড়াও অংশ নেন এইচসি মুকুট আলী এবং সিটি গিরীন্দ্র বরা। পরবর্তী খবর, আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, সংখ্যার খেলায় এগিয়ে এনডিএ। আজ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী
মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও 2022 সালের মতো বিপুল ব্যবধানে জয় নয়, এবারের লড়াই কিছুটা হাড্ডাহাড্ডি হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। এই নির্বাচনে ভোট দেন লোকসভা ও রাজ্যসভার সব সদস্য। মোট ভোটার সংখ্যা 781, যার মধ্যে 391 ভোট পেলেই জয় নিশ্চিত। এনডিএর হাতে রয়েছে 425 ভোট। এর বাইরে ওয়াইএসআর কংগ্রেস ইতিমধ্যেই রাধাকৃষ্ণনকে সমর্থন জানিয়েছে। দলটির 11 জন সাংসদ রয়েছেন। বিআরএস ও বিজেডি বাদ দিলেও এনডিএর ভোট সংখ্যা দাঁড়াবে 436। এছাড়া রয়েছে আরও কিছু সম্ভাব্য সমর্থন। আপ সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দলের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার অবস্থান নিয়ে দুয়াশা রয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি ভোটে কী করবেন তা নিয়েও কৌতূহল রয়েছে। লোকসভায় 7 জন নির্দল সাংসদ রয়েছেন, যাদের অবস্থান এখনও স্পষ্ট নয়। শিরোমণি অকালি দল ও মিজোরামের জেডপিএমের 1 জন করে সাংসদ রয়েছেন। সব মিলিয়ে যদি সব ভোট রাধাকৃষ্ণনের পক্ষে যায়, তবে তিনি 458 ভোট পেতে পারেন, যা 2022 সালের জগদীপ ধনখড়ের 528 ভোটের চেয়ে কম হলেও জয়ের জন্য যথেষ্ট। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। বিরোধী শিবিরের হাতে রয়েছে 324 ভোট। যদিও এবারের লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে বিরোধীরা, তবু সংখ্যার বিচারে জয় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। সব সাংসদ একযোগে ভোট দিলেও বিরোধীরা অন্তত 70 ভোট কম পাবে। এনডিএ সূত্রের দাবি, রাজ্যসভায় অন্তত 150টি ক্রস ভোট হতে পারে। বিরোধী শিবিরও স্বীকার করেছে এই নির্বাচন জেতার নয়, বরং নিজেদের শক্তি প্রদর্শনের কৌশল। আসন্ন বিধানসভা নির্বাচন, বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুকে সামনে রেখে এই ভোটে প্রতীকী লড়াই চালাচ্ছে তারা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই ভোট পরিচালিত হয়। একজন সিনিয়র সংসদীয় আধিকারিক রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রার্থী হতে হলে 20 জন প্রস্তাবক এবং 20 জন সমর্থকের স্বাক্ষর প্রয়োজন, সঙ্গে 15,000 টাকার জামানত। সাংসদরা পছন্দের ভিত্তিতে প্রার্থীদের র্যাঙ্ক দেন। যদি প্রথম পছন্দে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পান, তবে সর্বনিম্ন ভোট পাওয়া প্রার্থী বাদ পড়ে যান এবং তার ভোট দ্বিতীয় পছন্দ অনুযায়ী স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রার্থী নির্বাচিত হন। পরবর্তী খবর, শিলচরে ফের আটক ভুয়ো চিকিৎসক। হঠাৎ করেই যেন শিলচর শহর মুন্নাবাই এমবিবিএস এর নয়া ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। রবিবার শহরে ধরা পড়েছিল 2 ভুয়ো দন্ত চিকিৎসক। সোমবার তেমনই একজন সন্দেহভাজন ভুয়ো চিকিৎসককে পুলিশ আটক করেছে। শহরের এক বেসরকারি নার্সিংহোমে তিনি চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন। কাছাড়ের এসএসপি নুমল মাহাত্তা সোমবার রাতে সংবাদ মাধ্যমকে সন্দেহভাজন ওই ভুয়ো চিকিৎসক আটকের খবর নিশ্চিত করেছেন। তবে তাকে আনুষ্ঠানিকভাবে এখনো গ্রেফতার করা হয়নি বলেও তিনি জানান। পঙ্কজ চৌধুরী নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল অভিযোগ করেছিল বলে এসএসপি জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই এদিন তাকে গুঙ্গুর এলাকা থেকে আটক করা হয়। এসএসপি মাহাত্তা জানিয়েছেন, জেরার মুখে চৌধুরী জানিয়েছেন তিনি কাজাকিস্তানের একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়েছেন। সেই সার্টিফিকেট 1983 সালের, কিন্তু তার জন্মের নথির সঙ্গে ওই সার্টিফিকেটের তথ্য একেবারেই মিলছে না। ফলে আমরা নিশ্চিত তার নথিপত্রে গণ্ডগোল রয়েছে। এছাড়া তিনি কলকাতার আরজিকর হাসপাতাল থেকে এমডি ডিগ্রি নিয়েছেন বলে দাবি করেছেন, যা ভুয়ো বলে পুলিশ জানিয়েছে। যে রেজিস্ট্রেশন নম্বর তিনি ব্যবহার করছেন, সেই নম্বরটি উত্তরপ্রদেশের একই নামের অন্য এক পঙ্কজ চৌধুরীর বলে পুলিশ জানতে পেরেছে। তবে আরও নিশ্চিত হতে তাকে জেরা অব্যাহত রাখা হয়েছে বলে এসএসপি মাহাত্তা জানিয়েছেন। এজন্যই তাকে গ্রেফতার না করে আটক করা হয়েছে। ভুয়ো সার্টিফিকেট সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই তাকে গ্রেফতার করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, তার স্ত্রী শিলচরের একটি নামী কলেজে শিক্ষিকা হিসেবে কর্মরত। পরবর্তী খবর, গৌরব ইস্যুতে এখন রান এই মুখ্যমন্ত্রীর। খুচা রিপুন বোরার, বোমা ফাটলেও কোনো শব্দ হবে না কটাক্ষ অখিলের। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে হাল ফিলে প্রচুর অভিযোগ এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত। গৌরব গগৈর সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলেও বারবার মন্তব্য করেছেন তিনি। এই প্রেক্ষিতে 10 সেপ্টেম্বর রীতিমতো বোমা ফাটাবেন বলেও দাবি করেছেন হিমন্ত।
তবে শেষ কদিনে আর এই ইস্যুতে খুব একটা সুর চড়াতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে। এই অবস্থায় পাল্টা হিমন্তকে বিততে শুরু করেছেন কংগ্রেস নেতা রিপুন বোরা সহ রাইজর দলের প্রধান অখিল গগৈর মতো নেতা। রিপুন বলেছেন, হিমন্ত তো বলেছিলেন যদি গৌরবের বিরুদ্ধে দেশদ্রোহিতা ও পাকিস্তান কানেকশন তিনি প্রমাণ করতে না পারেন তবে নিজের ঘরে ফিরে যাবেন না। এই অবস্থায় আমরা কংগ্রেসের পক্ষ থেকে তার জন্য বৃদ্ধাশ্রমে একটা আসন বুকিং করে রেখেছি। হিমন্ত তো ঘরে ফিরতে পারবেন না, কোথায় থাকবেন বলুন, তাই তার জন্য বুকিং করা হয়েছে, কটাক্ষ করছেন অখিল গগৈও। তিনি বলেন, গৌরবকে নিশানা করে নিজেকেই বিপদে ফেলেছেন হিমন্ত। আমরা সবাই বুঝতে পারছি তার কাছে বলার মতো কিছু নেই। তিনি বোমা ফাটাবেন বলে প্রচার করেছিলেন। বোমা হয়তো ফাটবে, সেই বোমা হবে ফাঁকা বোমা, যার না হবে আওয়াজ, না থাকবে তীব্রতা। রিপুন বোরা এক সাক্ষাৎকারে বলেন, আসাম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ আসার পর থেকেই শঙ্কায় রয়েছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত ঠিক জানেন গৌরব এ মুহূর্তে তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। গৌরব পাশা পাল্টে দেবেন কিছুদিনের মধ্যেই। এসব বুঝে গৌরবকে সরাসরি টার্গেটে নেমেছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে পাকিস্তান কানেকশন রয়েছে বলে মন্তব্য করেছেন। আমরা সবাই বুঝতে পারছি এসব কথাবার্তার আদতে কোনো ভিত্তি নেই। গৌরব একবার পাকিস্তান সফরে গিয়েছিলেন সরকারি নিয়ম নীতি মেনে, সেটা গৌরব নিজেই জানিয়েছেন। এর বাইরে এখানে কোনো গল্প লুকিয়ে নেই। কিন্তু এটাকে হাতিয়ার করে আসামে গৌরবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন হিমন্ত। নিজের যুক্তি প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা আসামের বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ রিপুন বলেন, গৌরব তো একজন সাংসদ, লোকসভার বিরোধী পক্ষের উপদলপতি। তার বিরুদ্ধে যদি কোনো সিরিয়াস অভিযোগ থাকতো কেন্দ্র সরকার কি তাকে ছেড়ে দিত? কেউ পাকিস্তান সফরে গিয়েছিল বলেই তার সঙ্গে নিবিড় পাক কানেকশন রয়েছে বা তিনি পাকিস্তানপন্থী বলে দাগিয়ে দেওয়া মোটেও সমীচীন নয়। হিমন্ত বিশ্ব নিজের রাজ্যে গৌরবের ইমেজ নষ্ট করার জন্য এটাই করেছেন। মিডিয়া একটা বিষয় বারবার উস্কে দিয়ে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছেন। রিপুন এও জানান, হিমন্ত বিশ্বের এই ন্যারেটিভ মোটেও গুরুত্ব পায়নি রাজ্যে। সবাই বুঝতে পারছেন একেবারে ভিত্তিহীন এক অভিযোগকে তিনি রং চড়াতে চেয়েছেন। এরপর জুড়েন, হিমন্ত বলেছিলেন যে 10 সেপ্টেম্বর তিনি বোমা ফাটাবেন এই ইস্যুতে। কিন্তু দেখুন, এখন আর এসব নিয়ে কোনো রা নেই মুখ্যমন্ত্রীর মুখে। আমার তো মনে হচ্ছে 10 সেপ্টেম্বরের পরে তিনি গড়ে ফিরতে পারবেন না, কারণ তিনি বলেছিলেন যে গৌরবের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগের প্রমাণ দিতে না পারলে তিনি গড়ে ফিরবেন না। এই অবস্থায় আমরা তার জন্য চিন্তিত। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, তাই বৃদ্ধাশ্রমে তার জন্য একটা আসন বুকিং করে রেখেছি আমরা। এদিকে রাইজর দলের নেতা বিধায়ক অখিল গগৈও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে। বলেন, গৌরবের বিরুদ্ধে বোমা ফাটাবেন হিমন্ত বিশ্ব, তবে বোমা হয়তো ফাটবে কিন্তু তার কোনো শব্দই হবে না, ওই বোমা হবে ফাঁকা বোমা। হিমন্ত বিশ্ব এসব করে নিজের ভাবমূর্তি নষ্ট করছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু অন্যকে খাটো করে নিজেকে বড় দেখানোর চেষ্টা মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি মুখ্যমন্ত্রী, এভাবে ন্যারেটিভ তৈরি করার কোনো মানেই ছিল না। এখন নিজেই লজ্জায় পড়লেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।